হরমুজে ইরান ও আমেরিকার পাল্টাপাল্টি হামলা, অনিশ্চয়তায় বাংলাদেশ সহ 20,000 নাবিকের ভাগ্য। আজই চূড়ান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম, সন্ধ্যায় বিধায়কদের সাথে বৈঠক করবেন অমিত শাহ। বিশ্বে উদ্বেগ ছড়াচ্ছে হান্টা ভাইরাস, আতঙ্কিত না হওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি তানিয়া হারুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবন্ধের চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান আমেরিকা। স্থানীয় সময় বৃহস্পতিবার হরমুজ প্রণালীর পাশাপাশি তেহরান, কাশেম, বন্দর আব্বাস সহ ইরানের আরও বেশ কিছু শহরে বিস্ফোরণের কথা জানিয়েছে বিবিসি। তবে এই পাল্টাপাল্টি হামলা তেমন কিছু নয় জানিয়ে যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলার কয়েক ঘন্টা পর মিসাইল ও ড্রোন হামলা শনাক্তের কথা জানিয়েছে আরব আমিরাত। হরমুজে ইরানের জলসীমায় দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা। একই সাথে মিনাবে মেরিটাইম ঘাঁটি, বন্দর আব্বাস, সিরিক, বন্দর খামিরে হামলা হয়েছে। একাধিক বিস্ফোরণ হয়েছে রাজধানী তেহরানেও। বেসামরিক স্থাপনায় যুদ্ধবিমানের হামলায় ওয়াশিংটন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এমন অভিযোগ এনেছে আইআরজিসি। এসব হামলায় আঞ্চলিক কয়েকটি দেশ আমেরিকার সামরিক বাহিনীকে সহায়তা দিয়েছে বলেও অভিযোগ বাহিনীটির। জবাবে আমেরিকার যুদ্ধজাহাজে ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল, ড্রোনে হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য দিচ্ছে ইরানের খতম আল আনবিয়া হেডকোয়ার্টার্স। একই সাথে শত্রুপক্ষকে পিষে ফেলা এবং সহায়তাকারী দেশগুলোকেও কোনো বিবেচনা ছাড়াই শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের ভূখণ্ড ও জলসীমায় আক্রমণের কথা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পাল্টাপাল্টি এই হামলাকে তেমন কিছু নয় বলে মন্তব্য করে যুদ্ধবিরতি কার্যকর আছে বলে জানান তিনি। দ্রুত চুক্তিতে না এলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। আমরা ইরানের সাথে আলোচনা করছি। আপনারা শুনেছেন বড় ধরনের আক্রমণে তাদের ধ্বংস করে দিয়েছি, তবে আমাদের কোনো ডেস্ট্রয়ারের ক্ষতি হয়নি। আমরা তাদের পরমাণু বোমা তৈরির কোনো সুযোগ দেব না। তারা সেটা জানে এবং এতে রাজি হয়েছে। দেখা যাক এখন সেটাতে তারা সই করতে রাজি হয় কিনা। যে কোনো দিন চুক্তি হতে পারে, আবার নাও হতে পারে। ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার বিষয় নিশ্চিত করে আর কোনো উস্কানি চায় না জানিয়ে বিবৃতি দিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। তবে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছে বলে জানিয়েছে বাহিনীটি। 3টি নেভি ডেস্ট্রয়ারে হামলা হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি সেন্ট্রাল কমান্ডের। হামলার পর ইরানের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে চূড়ান্ত চুক্তির অগ্রগতির খবরের মধ্যেই পাল্টাপাল্টি এই হামলা যুদ্ধবিরতিকে হুমকিতে ফেলেছে। উত্তেজনা বেড়েছে হরমুজে মুখোমুখি অবস্থান নেয়া ইরান আমেরিকার বাহিনীর মধ্যেও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি হলেও ঝুলে আছে হরমুজে আটকে পড়া 20,000 নাবিকের ভাগ্য, যার মধ্যে 7টি দেশি বিদেশি জাহাজে রয়েছেন অন্তত 75 জন বাংলাদেশি। এরই মধ্যে ব্যর্থ হয়েছে ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম। এমন অবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাবিকের প্রতিটি মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তায়। ইরান যুদ্ধের ডামাডোলে বন্ধ হয়ে যায় হরমুজের পথ। গত 2 মাস ধরে এই পথে যাতায়াত বন্ধ। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 32টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে, যাতে 10 জন নিহত হয়েছেন। প্রায় 1600 জাহাজে আটকা পড়েছেন প্রায় 20,000 নাবিক। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম কোনো মুক্তি বয়ে আনতে পারেনি, বরং এই অভিযান বন্ধ করা হয়েছে। অভিযানটি বন্ধ হয়ে যাওয়ায় শিপিং কোম্পানি এবং আটক পড়া নাবিকরা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন। ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে 60টি দেশি বিদেশি জাহাজে অন্তত 75 জন বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন। মিসাইল বা ড্রোন হামলার আশঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটছে চরম বিপদে। ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধের ভয়াবহতার মধ্যে খোররামশাহ বন্দরে আটকে পড়া ভারতীয় নাবিকদের একটি দল মুম্বাই ফিরেছে। দেশে ফিরে তারা যুদ্ধের বিভীষিকা এবং মানবেতর জীবনের বর্ণনা দিয়েছেন। আমরা জানতামই না যুদ্ধ চলছে। একদিন হঠাৎ মাথার উপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখলাম। তখন পরিস্থিতি বুঝতে পারি।
शिप में ब्रिज रहेगा ना। हम लोग यही सोच रहे थे कि इंडिया अपने घर इंडिया के পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছি। ক্ষেপণাস্ত্র হামলার শব্দে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছিল। অন্য দেশের নাবিকরা চলে গেলেও আমরা 3 জন ভারতীয় সেখানে আটকা পড়েছিলাম। बहुत प्रयास किया उसके बाद से আমেরিকা বলছে এই জলপথে পেতে রাখা নৌমাইন সরাতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। এর আগে পুরোপুরি নিরাপদভাবে জাহাজ চলাচল সম্ভব নয়। যুদ্ধের ডামাডোলে অনেক নাবিক এরই মধ্যে আর্থিক সংকটের মুখে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যতক্ষণ না স্থায়ী কোনো রাজনৈতিক বা সামরিক সমঝোতা হয় ততক্ষণ এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিজেপির জয়ী প্রার্থীদের সাথে আলোচনায় বসবেন তিনি। সেখানেই সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে বলে জানাচ্ছে দলটির সূত্রগুলো। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। তবে এখনও মুখ্যমন্ত্রীর নাম স্পষ্ট না হওয়ায় চলছে জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর 2 বার নিজের আসনে পরাজিত করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেই শেষ পর্যন্ত বেছে নেবেন নরেন্দ্র মোদী। অমিত শাহ নাম চূড়ান্ত করার পর সন্ধ্যায় রাজ্য ভবনে যাবেন সম্ভাব্য মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাব দেবেন তিনি। অনুমোদনের পর শনিবার সম্পন্ন হবে আনুষ্ঠানিক শপথ। এদিকে সরকার গঠন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পেছনে বিতর্কিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর বড় ভূমিকা থাকতে পারে। বাদ পড়া ভোটারের তথ্য বিশ্লেষণ করে এই খবর জানাচ্ছে দেশটির গণমাধ্যম স্ক্রল। বিশ্লেষণে দেখা গেছে অন্তত 105টি আসনে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা অনেক বেশি। বাদ পড়া এই ভোটাররা তালিকায় থাকলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র আজ অন্যরকম হতে পারত বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে গত 6 মাস ধরে চলা বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রায় 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। অর্থাৎ রাজ্যের মোট ভোটারের প্রায় 12% ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়। আর শুরু থেকেই এই প্রক্রিয়াকে সরাসরি সমর্থন জানিয়ে আসে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বিধানসভায় তৃণমূলের ভরাডুবির পেছনে সরকার বিরোধী মনোভাবকে দায়ী করলেও ভারতীয় গণমাধ্যম স্ক্রলের দাবি, শুধু জনমত নয়, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়াও দলটির পতনে বড় ভূমিকা রেখেছে। ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল এবং কলকাতার সবর ইনস্টিটিউটের সংগৃহীত তথ্য বলছে, বিজেপির জেতা আসনগুলোর মধ্যে 105টিতেই জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ যত ভোটে বিজেপি জিতেছে তার চেয়ে অনেক বেশি মানুষের নাম মুছে ফেলা হয়েছে তালিকা থেকে। এর মধ্যে 86টি এমন আসন যেখানে বিজেপি আগে কোনোদিন জেতেনি। উদাহরণ হিসেবে বাঁকুড়ার ইন্দাস আসনের কথা বলা যেতে পারে। 2024-এর লোকসভায় তৃণমূল এখানে 9,000 ভোটে এগিয়ে থাকলেও এসআইআর প্রক্রিয়ায় 7,000 নাম বাদ পড়ার পর এবার বিজেপি মাত্র 900 ভোটে জিতে গেছে। অন্যদিকে বামেদের শক্ত ঘাঁটি যাদবপুরে 56,000 নাম বাদ যাওয়ার সুযোগে প্রথমবারের মতো জয়ী হয়েছে গেরুয়া শিবির। বাদ যায়নি তৃণমূলের শক্তিশালী দুর্গগুলো। টালিগঞ্জে দীর্ঘ 20 বছরের বিধায়ক অরূপ বিশ্বাস হেরেছেন মাত্র 6,000 ভোটে। তার আসনে নাম বাদ পড়েছে প্রায় 38,000। শশী পাঁজা কিংবা মলয় ঘটকের মতো আরও 10 জন মন্ত্রীর ক্ষেত্রেও দেখা গেছে একই চিত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর নিজের আসন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,000 ভোটে পরাজিত হয়েছেন। অথচ এই আসনে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল 51,000-এর বেশি মানুষের নাম। স্ক্রলের প্রতিবেদনে বলা হচ্ছে, এই 91 লাখ ভোটার যদি তালিকায় থাকতেন তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল হয়তো পুরোপুরি অন্যরকম হতে পারত, এমনকি বদলে যেতে পারত ক্ষমতার সমীকরণও। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বজুড়ে উদ্বেগ ছড়াচ্ছে হান্টা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে ভাইরাসটির প্রাদুর্ভাবের সাথে অ্যান্ডিস ভাইরাসের সংশ্লিষ্টতা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, রোগটি নিয়ন্ত্রণে রয়েছে, তার বিশেষজ্ঞ দল এটি নিয়ে কাজ করছে।
আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নেদারল্যান্ড ভিত্তিক একটি প্রমোত্তরীতে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জাহাজটিতে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ভাইরাসটির সংক্রমণ এবং ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে উদ্বেগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করে জানিয়েছে, প্রমোত্তরী থেকে শনাক্ত হওয়া ৮টি ঘটনার মধ্যে 5টি হান্টা ভাইরাস সংক্রমণ হিসেবে নিশ্চিত করা হয়েছে এবং যার সাথে অ্যান্ডিস ভাইরাসের সংশ্লিষ্টতা রয়েছে, যা মূলত ইঁদুর থেকে মানুষের দেহে ছড়ায়। তবে ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। হান্টা ভাইরাস প্রজাতিটি হল অ্যান্ডিস ভাইরাস, যা ল্যাটিন আমেরিকায় পাওয়া যায় এবং এটি একমাত্র প্রজাতি যা মানুষের মধ্যে সীমিত আকারে ছড়াতে সক্ষম। আমরা এটিকে গুরুত্বের সাথেই নিয়েছি, তবে এতে জনস্বাস্থ্যের ঝুঁকি কম, তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। এই ভাইরাস নিয়ে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মন্তব্য করেছেন, এটি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আশা করি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সমস্যাটা ছিল জাহাজটির এবং আমার মনে হয় আমরা এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে আটলান্টিক মহাসাগরে হান্টা ভাইরাস আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে ফেরা 2 বাসিন্দাকে আইসোলেটে রেখেছে সিঙ্গাপুর। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। স্বাগত আরও একবার আন্তর্জাতিক বুলেটিনে। ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠা প্রত্যেক সন্ত্রাসীকে নির্মূলের হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহর কমান্ডাররা বৈরুতকে নিরাপদ ভাবলেও বিষয়টা আসলে তেমন নয়। গতকাল সন্ধ্যায় আমরা বৈরুতের প্রাণকেন্দ্রে হিজবুল্লাহর রদওয়ান ফোর্সের কমান্ডারকে হত্যা করেছি। সে ইসরায়েলের উত্তরাঞ্চল দখলের পরিকল্পনার নেতৃত্ব দিয়েছিল। বৈরুতে তার গোপন আস্তানা থেকে আমাদের বাহিনী এবং আমাদের বসতিগুলোর উপর হামলা অব্যাহত রাখতে পারবে। সে সম্ভবত ভেবেছিল বৈরুতে সে নিরাপদ, তবে বিষয়টা আসলে তেমন না। গত 1 মাসে আমরা 2 শতাধিক হিজবুল্লাহ সন্ত্রাসীকে নির্মূল করেছি। আমরা গাজাতেও একই কাজ করছি। আমি আমাদের শত্রুদের অত্যন্ত স্পষ্টভাবে বলছি, কোনো সন্ত্রাসীর ছাড় হবে না। যারা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হবে তাদের প্রত্যেককে মূল্য দিতে হবে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থায় আবারও গাজায় যুদ্ধের শঙ্কা বাড়ছে। হামাসের আলোচক দলের অন্যতম দলটির শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। এরপরই আরও বেড়েছে অনিশ্চয়তা। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, হামাস অস্ত্র ত্যাগ না করায় গাজায় আবারও পুরো দমে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে IDF। বিশেষজ্ঞরা বলছেন, তেল আবিবে যুদ্ধের বিরোধিতা জোরালো হলেও নেতানিয়াহু সরকার সব বিকল্পই প্রস্তুত রেখেছে। দেশটির চ্যানেল 12 এক রিপোর্টে জানিয়েছে, হামলা শুরুর সবুজ সংকেত দিতে পারে আমেরিকাও। গত অক্টোবরে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরও গাজায় অব্যাহত হামলায় 8 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দখল নিয়েছে অঞ্চলটির 60% বেশি অঞ্চল। বাধা দেওয়া হচ্ছে অপরিহার্য ত্রাণ সরবরাহ। প্রতিদিনের জীবনের নানা জটিলতার দুশ্চিন্তার মাঝে এক চিলতে প্রশান্তি খুঁজে পেতে মানুষ কত কিছুই না করে। তবে থাইল্যান্ডের পাথুমথানি প্রদেশে প্রতিদিন সকালে এক অদ্ভুত সুন্দর দৃশ্যের দেখা মেলে, যা স্থানীয়দের মনে এনে দেয় অনাবিল আনন্দ। জাও ফ্রায়া নদীতে নৌকায় চড়ে আহার সংগ্রহে বের হন এক বৌদ্ধ ভিক্ষু, আর তার এই যাত্রার নিয়মিত সঙ্গী একদল বিশ্বস্ত কুকুর। মানুষের ফেলে যাওয়া এই কুকুরগুলো এখন এই বৌদ্ধ ভিক্ষুর পরম বন্ধু। ভোরের শান্ত নদী আর তার বুকে ভেসে চলা একটি ছোট্ট নৌকা। থাইল্যান্ডের পাথুমথানি প্রদেশে এটি প্রতিদিনের চেনা ছবি। ওয়াটচিন ওয়ারারাম মন্দিরের প্রধান ভিক্ষু যখনই নৌকায় করে মানুষের কাছ থেকে খাবার সংগ্রহে বের হন, তার সাথে দল বেঁধে হাজির হয় একদল কুকুর। নদীর 2 পারে দাঁড়িয়ে থাকা মানুষ যখন ভিক্ষার পাত্রে খাবার তুলে দেন, তখন কৌতূহলী কুকুরগুলো নৌকার কিনারে দাঁড়িয়ে লেজ নাড়িয়ে সবাইকে অভিবাদন জানায়। এই মায়ার দৃশ্য দেখে সবার মুখে হাসি ফোটে।
প্রথমে একটা কুকুর ছিল, এরপর মানুষ আরো অনেক কুকুর এখানে ফেলে রেখে যায়। আমরাই ওদের দেখাশোনা করি। এখন ওরা সব সময় আমার সাথে থাকতে চায়। সকালে আমি বের হলেই ওরা ডাকাডাকি করে নৌকায় উঠে পড়ে। মন্দিরে সব মিলিয়ে 20টি কুকুর থাকলেও নৌকায় জায়গা হয় মাত্র 12টির। বাকিরা মন্দিরে বসেই সময় কাটায়। স্থানীয়দের কাছে এই দৃশ্য এখন পরম মমতার এক প্রতিচ্ছবি। সংসার আর কাজ নিয়ে আমাদের কত দুশ্চিন্তা থাকে, কিন্তু প্রতিদিন সকালে যখন দেখি ভিক্ষুর সাথে কুকুরগুলো শান্ত হয়ে নৌকায় বসে আছে, তখন মনটা ভালো হয়ে যায়। এই দৃশ্যটা আমাদের অনেক সাহস দেয়। নৌকা থেকে 2-1 কুকুরগুলো পানিতে পড়ে গেলেও কোনো সমস্যা হয় না, কারণ তারা সবাই সাঁতার জানে। এই অদ্ভুত সুন্দর দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। যান্ত্রিক জীবনে মানুষ যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই ভিক্ষু আর তার কুকুরের দলের বন্ধুত্ব এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাতে প্রাণ হারিয়েছেন সিঙ্গাপুরের 2 পর্যটক সহ অন্তত 3 জন। নিখোঁজ 20 আরোহীকে উদ্ধারে মাউন্ট ডুকোনোর দিকে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। এমন পরিস্থিতিতে এই অঞ্চলে লেভেল 3 বা উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সকালে ভয়াবহ অগ্নুৎপাতে প্রায় 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগ্নেয় ছাই ও ধোঁয়া। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন উত্তর হালমাহেরা অঞ্চলের বাসিন্দারা। পুলিশ জানিয়েছে আটকে পড়া আরোহীদের মধ্যে 9 জনই সিঙ্গাপুরের নাগরিক। বিপজ্জনক পরিস্থিতি বিবেচনায় জ্বালামুখের 4 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকায় পাহাড় থেকে লাভা প্রবাহের শঙ্কা দেখা দিয়েছে। নিখোঁজদের সন্ধানে ডিজিটাল ডিভাইসের SOS সিগন্যাল অনুসরণ করছেন উদ্ধারকর্মীরা। অগ্নুৎপাতে আহত 5 জনের অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক। আমদানি পণ্যের উপর প্রেসিডেন্ট ট্রাম্প সবশেষ যেই 10% শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে আমেরিকার বাণিজ্য আদালত। বৃহস্পতিবার দেওয়া এই রায়ে আদালত জানায় 1970-এর দশকের বাণিজ্য আইনে সবার উপর শুল্ক আরোপ ন্যায়সঙ্গত নয়। এদিকে ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করতে শুরু করেন। এর ফলে অনেকটা বিনা ঘোষণায় শুরু হয় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ। এবার ট্রাম্পের সবশেষ আরোপ করা 10% শুল্ককে অবৈধ ঘোষণা করা হলো। বৃহস্পতিবার দেওয়ার রায় আমেরিকার কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড বলছে 1970-এর দশকের বাণিজ্য আইনে সবার উপর শুল্ক আরোপ ন্যায়সঙ্গত নয়। চলতি বছর ফেব্রুয়ারিতে ট্রেড অ্যাক্টের সেকশন 122 ব্যবহার করে বিভিন্ন দেশ ও অঞ্চলের ওপর এই শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এরপরে ওই শুল্ককে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন দেশটির ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য আদালতের 3 বিচারকের 2 জনই তাদের পক্ষ নেন বলে জানায় আল জাজিরা। তবে মামলাকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে এখনই জয় তুলে দেওয়া ঠিক হবে না বলে জানান ভিন্নমত পোষণকারী বিচারক। আদালতের মতে সরকারের দাবি করা বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যা এই ধরনের শুল্ককে বৈধতা দিতে পারে। রায়ে বলা হয় মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে এই শুল্ক আদায় বন্ধ করতে হবে এবং আগে নেওয়া অর্থ ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে শুল্ক জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে, কারণ আদালতের পদক্ষেপ ছাড়াই এই শুল্ক স্বয়ংক্রিয়ভাবে জুলাইয়ের শেষ দিকে অকার্যকর হয়ে পড়ত। আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন, কিন্তু আদালত স্পষ্ট করেছে এই মামলায় সেই শর্তগুলো পূরণ হয়নি। ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে বলে জানানো হয়।
বর্তমানে ট্রাম্প প্রশাসনের হাতে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা সীমিত হয়ে এসেছে, তবে তারা বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে। এদিকে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। যদিও শুল্ক বিষয়ে আদালতের সর্বশেষ এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। এরপর দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।